উদীয়মান পরাশক্তি চীনের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব এবার দেখবে এক নতুন স্বাবলম্বী বাংলাদেশকে। নতুন সরকারের প্রথম চীন সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে। রাজধানীর বাড়িধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, তিস্তা প্রকল্পে অব্যাহত থাকবে শি জিনপিং সরকারের প্রতিশ্রুতি ও সহযোগিতা। তারেক রহমানের নেতৃত্বের যেই নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ কারো পেছনে ঘুরে না। সে ভারতের পেছনে দৌড়ায় না, সে আমেরিকার পেছনে দৌড়ায় না, সে কারো পেছনে দৌড়ায় না। প্রয়োজনে তারা আমাদের পেছনে এসে দৌড়াইতেছে। দিল্লির একতরফা মাতব্বরি আর নয়, এবার ঢাকার সার্বভৌমত্ব রক্ষায় সোজা মাঠে নেমে গেল বেইজিং। তিস্তা নদী শাসন থেকে শুরু করে যে কোনো বিদেশি চাপ ও স্যাংশন রুখে দিতে বাংলাদেশের পাশে এখন স্বয়ং পরাশক্তি চীন। আন্তর্জাতিক মঞ্চে বার্তা একটাই, বাংলাদেশ এখন আর একা নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না বলে সতর্ক করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের অব্যাহত সমর্থন থাকবে বলেও জানান তিনি। চীনা ব্যবসায়ীদের মিলন মেলায় প্রধানমন্ত্রী যখন ইনভেস্ট বাংলাদেশ স্লোগানটি তুলে ধরলেন, তখন যেন এক নতুন যুগের সূচনা হলো। সেখানে 900 কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের যে প্রস্তাব উঠে এলো, তা কেবল সংখ্যা নয়, বরং বাংলাদেশের উপর বিশ্ব বিনিয়োগকারীদের অটল আস্থার এক জীবন্ত দলিল। শাবাশ বাংলাদেশের সেনাবাহিনী! গতকাল বান্দরবনে বাংলাদেশ সেনাবাহিনী বিরাট সাফল্য অর্জন করেছেন। গতকাল বান্দরবন পার্বত্য অঞ্চলের রেতলাং এলাকায় KNF ইউপিডিএফ এর যৌথ বাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনী এক তুমুল সংঘর্ষ হয়। সেখানে 8 জন সন্ত্রাসী নিহত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে না পেরে তারা সেখান থেকে পালিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন ব্যাটালিয়ন, দিল্লিতে শুরু তীব্র আলোচনা। আধুনিক যুদ্ধের প্রস্তুতিতে গঠিত দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের 4 কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে। এই সিদ্ধান্ত ঘিরে ভারতের কিছু গণমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ এশিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। তিনি চীন থেকে বাংলাদেশে আসার পর থেকে চীন থেকে অনেক সুখবর আসতে শুরু করেছে, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। এবং তার সাথে বাংলাদেশের সেনাবাহিনীতে নতুন এক পরিবর্তন আসতে চলেছে, এটা নিয়েও ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল মহাকাব্যিক পরিবর্তন। গত 22 থেকে 26শে জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর কেবল একটি সাধারণ রাষ্ট্রীয় সফর ছিল না, বরং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে তৈরি করেছে নতুন এক মাইল ফলক। তিস্তা মহাপরিকল্পনায় চীনের অবস্থান কি? বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর কিভাবে বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারে? আর সবচেয়ে বড় কথা, বেইজিং কেন প্রথমবারের মতো মেনে নিল ঢাকার সবার আগে বাংলাদেশ নীতি? ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাম্প্রতিক প্রেস ব্রিফিং এর উপর ভিত্তি করে আজকের ইনডেপথ এক্সপ্লেইনারে আমরা বিশ্লেষণ করব এই ঐতিহাসিক সফরের ভেতরের সব সমীকরণ। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট করেই বলেছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক এক নজিরবিহীন কৌশলগত উচ্চতায় উন্নীত হয়েছে। আগে যেখানে সম্পর্ক ছিল সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব, সেটাকে আরও এক ধাপ এগিয়ে ঘোষণা করা হয়েছে নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ সম্পন্ন চীন বাংলাদেশ সম্প্রদায়। সহজ ভাষায় বললে এটি এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে চীনের কূটনীতির সর্বোচ্চ স্তরের প্রতিফলন। রাষ্ট্রদূত একে আগামী স্বর্ণালী 50 বছরের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের শীর্ষ 3 নেতা প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি সিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সাথে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেন, যা দুই দেশের রাজনৈতিক আস্থার গভীরতা প্রমাণ করে। বাংলাদেশের মানুষের জন্য এই সফরের সবচেয়ে বড় এবং স্বস্তির খবরটি এসছে উত্তরবঙ্গের জীবনরেখা তিস্তা নদী নিয়ে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অঙ্গীকার যে একটুও নড়চড় হয়নি, তা বেইজিং পুনরুল্লেখ করেছে। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িংয়াং এর সাথে সুনির্দিষ্ট বৈঠক করেন। সেখানে বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং পানি সম্পদ পরিকল্পনার মতো টেকনিক্যাল বিষয়গুলো উঠে আসে। চীন স্পষ্ট জানিয়েছে তারা তাদের সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্পে সর্বোচ্চ সহযোগিতা দেবে এবং সম্ভাব্যতা সমীক্ষা সহ সংশ্লিষ্ট টেকনিক্যাল কাজগুলো দ্রুত এগিয়ে নিতে দুই দেশের বিশেষজ্ঞদের কাজে লাগাবে। এবার আসা যাক অর্থনৈতিক এবং বাণিজ্যিক অর্জনে। এই সফরে শিল্পায়নের ক্ষেত্রে 3টি বিশাল অগ্রগতি হয়েছে। প্রথমত, চট্টগ্রামে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন উন্নয়নের চূড়ান্ত চুক্তি সই হয়েছে। দ্বিতীয়ত, মোংলা পোর্ট ইকোনমিক জোন নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। একই সাথে মোংলা বন্দরকে আরও আধুনিক ও সম্প্রসারিত করার মেগা প্রজেক্ট
যৌথভাবে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় তথ্য হলো বাংলাদেশ বেইজিংয়ে তার ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি বিনিয়োগ কার্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যা সরাসরি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করবে। বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের রফতানি সক্ষমতা বাড়াতে একটি যৌথ কর্মপরিকল্পনা বা জয়েন্ট অ্যাকশন প্ল্যান সই হয়েছে। এমনকি অ্যাগ্রো সেক্টরে বড় খবর হলো বাংলাদেশ থেকে সরাসরি তাজা কাঁঠাল চীনে রফতানির জন্য উদ্ভিদ সঙ্গ নিরোধ বা ফাইটোস্যানিটারি প্রোটোকল সই হয়েছে। অর্থাৎ বিশাল চীনা বাজারে এবার বাংলাদেশি ফলের বড় একটা জায়গা তৈরি হচ্ছে। এবারের সফরের অন্যতম কৌশলগত মাস্টার স্ট্রোক হলো রিজিওনাল কানেক্টিভিটি বা আঞ্চলিক সংযোগ। ঢাকা ও বেইজিং দুই দেশের মধ্যে সরাসরি সংযোগ বা ডাইরেক্ট কানেক্টিভিটি প্রতিষ্ঠার নতুন পথ খুঁজতে একমত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডর উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখা। এই করিডরটি চালু হলে চীনের মূল ভূখণ্ডের সাথে মিয়ানমার হয়ে বাংলাদেশের সরাসরি বাণিজ্যিক রুট তৈরি হবে, যা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের বাণিজ্যের চেহারা বদলে দেবে। এছাড়া চীন তাদের বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর আওতায় ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্রিন অ্যান্ড লো কার্বন ডেভেলপমেন্ট এবং তথ্য প্রযুক্তির মতো হাইটেক খাতে বাংলাদেশকে বড় ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ভূ রাজনৈতিক দিক থেকে এই সফরটি ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। চীন স্পষ্ট ভাষায় বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইতিহাসে প্রথমবারের মতো চীন কোনো সরকারি দ্বিপক্ষীয় নথিতে বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্র নীতি অর্থাৎ সবার আগে বাংলাদেশ নীতিকে অন্তর্ভুক্ত করেছে এবং একে স্বীকৃতি দিয়েছে। এর জবাবে বাংলাদেশও তার দীর্ঘদিনের বন্ধুত্বের প্রমাণ দিয়ে এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে এবং তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেছে। শুধু তাই নয়, বহুপক্ষীয় মঞ্চেও চীন ঢাকার পাশে দাঁড়াচ্ছে। চীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা GDI-তে বাংলাদেশের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং সাংহাই সহযোগিতা সংস্থার সংলাপে অংশীদার হওয়ার জন্য বাংলাদেশের যে আবেদন, তাতে বেইজিং তার পূর্ণ সমর্থন প্রকাশ করেছে। এমনকি দুই দেশের কূটনীতি ও প্রতিরক্ষাকে আরও জোরদার করতে একটি বিশেষ 2+2 সংলাপ কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই 5 দিনের চীন সফর বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো এবং ভূ রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করল। তিস্তা প্রকল্প বাস্তবায়ন, মোংলা বন্দরের আধুনিকায়ন আর নতুন অর্থনৈতিক করিডর সবকিছু মিলিয়ে আগামী দিনগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। চীনের এই বিশাল সহযোগিতার আশ্বাসকে বাংলাদেশ কতটা কাজে লাগাতে পারবে? যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি চীন সফর করেছেন, এই সফরকে ঐতিহাসিক এবং বন্ধুত্বের বিরল নিদর্শন হিসেবেই দেখছে বেইজিং। এই সফরের পরে চীনের পররাষ্ট্র দপ্তর একটি ব্রিফিং করেছে বেইজিংয়ে। সেখানে যেমন উচ্ছ্বসিত প্রশংসা করা হয়, আজকে আবার ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত একটি ব্রিফিং করেছেন। সেখানেও এই তারেক রহমানের সফরকে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এবং তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে ভারতের যে উদ্বেগ, এই সম্পর্কে একজন সাংবাদিক প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত এর একটা মোক্ষম জবাবও দিয়েছেন। তো সব মিলিয়ে আজকের এই পর্যালোচনা শেষ পর্যন্ত থাকবেন বলেই প্রত্যাশা করছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে উত্তরাঞ্চলের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত তিস্তার বৃহদায়তন প্রকল্পে চীন এগিয়ে এসেছে। এর বাইরে অন্য কোনো বিষয়ে চীনের বিবেচনায় নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় চীনের দূতাবাসে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে চীনা দূতাবাস এই ব্রিফিং এর আয়োজন করে। ইয়া ওয়েন শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে বক্তৃতা করেন, পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিস্তা প্রকল্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত জানান, প্রকল্পটির সঙ্গে নদীর আশপাশের মানুষের জীবিকা জড়িত। বাংলাদেশের অনুরোধে ওই প্রকল্প নিয়ে যথাসাধ্য সহযোগিতা করবে চীন। তিস্তা প্রকল্প নিয়ে এর আগে চীনের প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, এর আগের সমঝোতা স্মারকটি হয়েছিল চীনের প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের, কিন্তু আমরা এই প্রকল্পে সরকারি স্তরে সহযোগিতার কথা বলছি। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কি নীরবে শুরু হয়ে গেছে এক ঐতিহাসিক পরিবর্তন? এমন একটি সিদ্ধান্তের গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে, যা শুধু দেশের প্রতিরক্ষা অঙ্গনেই নয়, সীমান্ত পেরিয়ে ভারতের কৌশলগত মহলেও তৈরি করেছে নতুন অস্বস্তি, নতুন বিতর্ক এবং তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশ মিলিটারি একাডেমি বা BM এর দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নিয়ে এবার সামনে এসেছে আরেকটি বিস্ময়কর তথ্য।
ইতিমধ্যেই ইসলামের প্রথম 4 খলিফার নামে 4টি কোম্পানির নামকরণ করার পর এখন আলোচনা চলছে আরও 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি যুক্ত করার। আর সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সেই 2টি নতুন কোম্পানির সম্ভাব্য নাম হিসাবে বিবেচনায় রয়েছে ইসলামের ইতিহাসের 2 অত্যন্ত সম্মানিত নারী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। আর ঠিক এই খবর সামনে আসার পর থেকেই ভারতের কিছু গণমাধ্যম এবং কৌশলগত বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে অস্বস্তি। ইতিমধ্যেই ভারতীয় কয়েকটি মিডিয়া এই পরিবর্তনকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ধর্মীয় পরিচয় বা ইসলামী ঐতিহ্যের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই সাংগঠনিক পুনর্বিন্যাস নাকি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এক নতুন আদর্শিক অধ্যায়ের সূচনা? ঘটনার গভীরে যেতে হলে আমাদের একটু ফিরে যেতে হবে চলতি বছরের 18 জুনে। সেদিন চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় 90তম দীর্ঘমেয়াদী কোর্সের জাঁকজমকপূর্ণ পাসিং আউট প্যারেড। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। উদ্বোধন করা হয় বহুল আলোচিত 2য় বাংলাদেশ ব্যাটালিয়ন। কিন্তু উদ্বোধনের পর যে তথ্যটি সবচেয়ে বেশি আলোচনা তৈরি করে সেটি ছিল নতুন ব্যাটালিয়নের অধীনে 4টি কোম্পানির নামকরণ। সেনাবাহিনী অনুমোদন দেয় ইসলামের ইতিহাসের প্রথম 4 খলিফার নাম অনুসারে 4টি কোম্পানি গঠনের: আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আন্তর্জাতিক কৌশলগত বিশ্লেষণ প্ল্যাটফর্ম পর্যন্ত আলোচনা শুরু হয়ে যায়। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম সরাসরি দাবি করতে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে নাকি একটি রিলিজিয়াস আইডেন্টিটি শিফট বা ধর্মীয় পরিচয় কেন্দ্রিক নতুন ধারা তৈরি হচ্ছে। এর আগেও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে। সম্প্রতি তার দাড়ি রাখা নিয়ে ভারতীয় মিডিয়ার কিছু অংশে অদ্ভুত রকমের আলোচনা দেখা যায়। সেখানে কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করে বাংলাদেশের সামরিক নেতৃত্ব কি নতুন কোনো সাংস্কৃতিক বা ধর্মীয় পরিচয়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছে? যদিও বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের আলোচনাকে অনেকেই অতিরঞ্জিত বলেই দেখছেন, কিন্তু বিতর্ক এখানেই শেষ হয়নি। কারণ এখন নতুন যে তথ্য সামনে আসছে সেটি আরও বড়। প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্র, বিশেষ করে ডিফেন্স পর্যবেক্ষক মহলে আলোচনা হচ্ছে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নে এবার আরও 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই 2টি কোম্পানির সম্ভাব্য নাম। সূত্রগুলো বলছে ইসলামের ইতিহাসে মহানবী মুহাম্মাদের কন্যা হজরত ফাতিমার নাম অনুসারে ফাতিমা কোম্পানি এবং মহানবীর সহধর্মিনী ইসলামের অন্যতম প্রধান জ্ঞানসূত্র হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারে আয়েশা কোম্পানি নাম বিবেচনা রয়েছে। এখন এই 2টি নাম যদি চূড়ান্ত অনুমোদন পায় তাহলে এর তাৎপর্য হতে পারে অত্যন্ত বড়। প্রথমত সাংগঠনিক কাঠামোর দিক থেকে বর্তমানে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে রয়েছে 4টি কোম্পানি। যদি নতুন 2টি নারী কোম্পানি যুক্ত হয় তাহলে মোট সংখ্যা দাঁড়াবে 6। এটি বিএমের ইতিহাসে নারী ক্যাডেটদের জন্য প্রাতিষ্ঠানিক সম্প্রসারণের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হবে। দ্বিতীয়ত নামকরণের ধারাবাহিকতা। প্রথমে ইসলামের প্রথম 4 খলিফার নাম, এরপর ইসলামের ইতিহাসের 2 গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্বের নাম। এটি স্পষ্টভাবে একটি ধারাবাহিক প্যাটার্ন নির্দেশ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামী ইতিহাসে জ্ঞান, শিক্ষা এবং হাদিস সংরক্ষণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অন্যদিকে হযরত ফাতিমা আত্মত্যাগ, সম্মান এবং আদর্শিক শক্তির প্রতীক হিসেবে মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ নাম। তৃতীয়ত এটি বাংলাদেশ সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হতে পারে। বিশ্বের বহু আধুনিক সামরিক বাহিনী এখন নারীদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করছে। বাংলাদেশেও গত 1 দশকে সেই পথেই এগিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে শুরু করে বিশেষায়িত সামরিক প্রশিক্ষণ, বাংলাদেশি নারী সেনা সদস্যদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে শুধুই বাড়ছে। ফলে আলাদা নারী কোম্পানি গঠনের প্রস্তাবকে শুধুমাত্র নামকরণের বিতর্কে সীমাবদ্ধ রেখে দেখলে ভুল হবে। এটি একটি বৃহত্তর সামরিক আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হতে পারে। কিন্তু ভারতের উদ্বেগ কেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের আর্মিদের বিভিন্ন কোম্পানির নাম কিন্তু তাদের দেবদেবীদের নামে রয়েছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর সাম্প্রতিক সময়ে ঢাকা যেভাবে বহুমুখী কূটনৈতিক ভারসাম্য তৈরি করছে, বিশেষ করে চীন, তুরস্ক, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করছে, তাতে ভারতের কৌশলগত মহলের নজর বাংলাদেশের সামরিক পরিবর্তনের উপর আগের চেয়ে অনেক বেশি। তাই সেনাবাহিনীর অভ্যন্তরে যে কোনো প্রতীকী পরিবর্তনও এখন সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক আলোচনার অংশ হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের অনেক বিশ্লেষক বলছেন, একটি দেশের সামরিক প্রতিষ্ঠান কিভাবে নিজেদের ইউনিটের নামকরণ করবে, কোন ঐতিহাসিক ব্যক্তিত্বকে সম্মান দেবে কিংবা কিভাবে সাংগঠনিক সম্প্রসারণ করবে, সেটি সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে বাইরের কোনো দেশের উদ্বেগের বাস্তবতা খুবই ভিত্তিহীন, খুবই সীমিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন সামনে এসেছে অন্য জায়গায়। যদি সত্যি ফাতিমা কোম্পানি এবং আয়েশা কোম্পানি আনুষ্ঠানিক অনুমোদন পায়, তাহলে কি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে নতুন করে শুরু হবে এক নতুন সাংগঠনিক অধ্যায়? নারী ক্যাডেটদের জন্য কি এটি হবে সম্পূর্ণ নতুন যুগের সূচনা, নাকি ভারতীয় গণমাধ্যম যেভাবে বিষয়টিকে দেখছে সেটি ভবিষ্যতে আরও বড় আঞ্চলিক বিতর্ক তৈরি করবে? সবকিছু এখন নির্ভর করছে একটি চূড়ান্ত সরকারি ঘোষণার উপর। কারণ এখন পর্যন্ত এটি শুধুই প্রস্তাব, কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু যদি অনুমোদন আসে, তাহলে নিঃসন্দেহে
বাংলাদেশের সামরিক ইতিহাসে নতুন একটি অধ্যায় লেখা হবে, আর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শুরু হবে নতুন আলোচনা। এখন পুরো দেশের নজর এক জায়গায়। বাংলাদেশ সেনাবাহিনী কি সত্যিই দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নে আরও দুটি নতুন নারী কোম্পানি যুক্ত করতে যাচ্ছে? আর সেই কোম্পানিগুলোর নাম কি সত্যিই হবে ফাতিমা কোম্পানি এবং আয়েশা কোম্পানি? দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ সেনাবাহিনী কি পারবে ভারতের সব ধরনের চাপ উপেক্ষা করে এই দুটো নাম অন্তর্ভুক্ত করতে? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।